মেহরিমা অস্বস্তিতে পড়ে যায়। হৃদিত খুব সহজেই সেটা বুঝে ফেলে। আমার কাছে পাস কর ওটা। মেহরিমা হাতে থাকা মেনু কার্ড হৃদিতের দিকে এগিয়ে দেয়। কি খাবি? আপনার যেটা ভালো লাগে। আমার তো তোকে ভালো লাগে। মেহরিমা ভরকে যায়। হৃদিতের কথার মিনিং বুঝতে পেরেই কান দুটো গরম হয়ে ওঠে। লজ্জায় মুখটা নামিয়ে নেয়। হৃদিত মুচকি হাসে। কাচ্চি উইথ চিকেন রোস্ট, বোরহানি, চালি কাবাব, বিফ রেজালা, চাটনি, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কিছুক্ষণের ব্যবধানে খাবারও এসে যায়। খাবার দেখে মেহরিমার মাথা ঘুরে যায়। এত খাবার কে খাবে? হৃদিত জোর করে খাওয়ায় মেহরিমাকে। খাবার পর্ব শেষ করে ওরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। মেহরিমার দু হাতে দুটো আইসক্রিম, একটা থেকে একটু একটু করে খাচ্ছে। হৃদিত মেহরিমাকে যত্ন সহকারে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তুই শিওর ফুচকা খাবি না? 100% শিওর। এখন ফুচকা খেতে গেলে মরেই যাব। হুশ, এই কথা নেক্সট টাইম যেন আর না শুনি। আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই। আচ্ছা বলবো না। রীতি তার কথা না বাড়িয়ে ড্রাইভিং এ ফোকাস দেয়। মেহরিমা আইসক্রিম খেতে ব্যস্ত। নিজের খাওয়া শেষ করে অন্য হাতেটা রীতিতের দিকে বাড়িয়ে দেয়। আপনারটা। আমাদের মাঝে আবার আমার তোরও আছে নাকি? মেহেরিমা থতমত খেয়ে যায়। আসলে আমি ওভাবে বলি নাই। তাহলে কিভাবে বলেছিস? আমি বোঝাতে চেয়েছি আমি তো একটা খেলাম, তাহলে এটা আপনার ভাগের হচ্ছে। খাইয়ে দে। মেহেরিমা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আমি তুই ছাড়া আর কেউ আছে নাকি এখানে? মেহরিমা ইতস্তত করে হাতটা বাড়িয়ে দেয় রিদিতের দিকে। রিদিত ড্রাইভিং করতে করতে খেতে থাকে। মেহরিমা যত্ন সহকারে খাইয়ে দিতে থাকে রিদিতকে। মেহরিমার চোখের আড়ালেই মুচকি হাসে রিদিত। নিচের রুমে সকলের উপস্থিতি টের পেতেই ত্রিধার কান্না থেমে যায়। নিজের করা আরেকবার বোকামিতে নিচেই বিরক্ত হয়। আয়েশা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে ঝাপটে ধরে। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? আরেক পাশে আতিয়া চৌধুরী এসে বসে মুখে বলে, কি হয়েছে আমাদের ত্রিধুরানীর? এভাবে কান্না করছিস কেন মা? মা ছোট মায়ের কথায় বোকা হাসে ত্রিধা। দুজনকেই দুই হাতে জড়িয়ে ধরে বলে, কান্নার রিহার্সেল করছিলাম, মেহুর সাথে প্রাঙ্ক করব তো তাই। তোমরা ভয় পেয়ে গেছো। মেয়ের কথায় আয়েশা চৌধুরী রেগে যান। ত্রিধার পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলে, এভাবে কি ওর রিহার্সাল করে? জানটাই বের হয়ে গেছিল আমার। আয়েশা চৌধুরীর সাথে তাল মিলিয়ে আতিয়া চৌধুরী বলে, এমন আর কখনো করবি না সোনা, এগুলো ঠিক না। আমরা সবাই কত ভয় পেয়ে গিয়েছিলাম জানিস তুই? সরি। আচ্ছা ঠিক আছে, দুপুরে খাবার খেতে আয়। কথাটা বলে আয়েশা চৌধুরী চলে যান। ওনার পিছু পিছু আতিয়া চৌধুরীও নিচে চলে যান। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিল শ্রেয়া চৌধুরী আর আরিশা। আয়েশা চৌধুরী আতিয়া চৌধুরীর সাথে চলে যেতে ওনারা দুজনও প্রস্থান করেন। বড়রা চলে যেতে তাবান তাইব এগিয়ে আসে। সত্যি করে বল, কিন্তু কান্না করছিলিস কেন? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যে বলছিস। তাবানের কথা শুনে তাইব বলে, ত্রিদুজন্যি কারোর সাথে লাইন মেরে শেখা খাইছিস নাকি? এই ভাইয়া, তোমরা থামবে? আমি সত্যিই বলেছি, মিথ্যা কেন বলতে যাবো আজব? ত্রিধার কথা শুনে তাবান নিচের আটাশপাতি দাঁত বের করে বলে, হয়তোবা তোর মতো চুন্নিকে আবার কে পছন্দ করবে? কথাটা বলেই তাবান হো হো করে হেসে ওঠে। ওকে সঙ্গ দেয় তাইফ। ত্রিধার রেগে কটমটিয়ে বলে, তোমাদের বিয়ে হবে না দেখে নিও। আর বিয়ে হলেও তোমাদের বউ হবে চুন্নিদের প্রধান। দাঁতগুলো ইয়া বড় বড় হবে, হাতের নখ হবে এই দুতলা থেকে নিচতলা পর্যন্ত। দেখতে হবে কুচকুচে কালো। মাথায় কয়েকটা চুল থাকবে সুতার মতো। এমন দোয়া দিস না বোন, তখন তুই নিজেই ভয় পেয়ে ঘর থেকে বের হতে পারবি না নে। তুই যে ভিতর টিম। তাইফের কথায় সুর মিলিয়ে তাবান বলে, ঠিক বলেছিস ব্রো। পুরো রুম ছুড়ে আবারও হাসির রোল পড়ে যায়। তো তোমরা একটা যাচ্ছে তাই? কথাগুলো বলে রেগে গটগট পায়ে নিচে চলে যায় ত্রিধা। ত্রিধা চলে যেতে দুইজন ভাই উচ্চস্বরে হেসে ওঠে। বোনটাকে জ্বালাতে বড্ড ভালো লাগে কিনা। ঘড়ির কাঁটা 10টার ঘরে। গ্রামের মানুষের কাছে রাত 10টা মানেই মধ্যরাত। অথচ ইট পাথরের তৈরি যান্ত্রিক শহরের মানুষের নিকট
রাত 10টা মানে রাতের প্রথম প্রহর। এই সময়ে গ্রামের অর্ধেক মানুষ তন্দ্রায় বিভোর। ইতিমধ্যেই মেহরিমাদের রাতের খাবার পর্ব শেষ হয়েছে। মেহরিমা বাবা মায়ের রুমে বসে ওনাদের সাথে আড্ডা দিচ্ছে। হৃদিত মেহরিমার রুমেই আছে। মাধবী পড়াশোনা নিয়ে ব্যস্ত। দরজায় করা নাড়ছে ওর অ্যাডমিশন এক্সাম। এই নীলাক্ষী, তুই নোজবিন পড়িস না কেন? মা, এখন কেউ নজবিন পড়ে নাকি? আমি তো ভুলেই গেছি, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে আপডেটেড, নোজবিন পড়ে না। মায়ের কণ্ঠে সূক্ষ্ম অভিমানের আঁচ পেতেই মেহরিমার মুখে আধা নেমে আসে। মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, আমি ওনাকে বলবো একটা সুন্দর নজবিন কিনে এনে দিতে। আমাকে ছাড়। আলমিরার ডান সাইডের ড্রয়ারে দেখ, একটা ছোট বক্স আছে, ওটা নিয়ে আয় যা। অবনী শেখের কথায় মেহরিমা চঞ্চল পায়ে আলমিরার নিকট এগিয়ে যায়। দ্রুত হাতে আলমিরার ড্রয়ার খুলতেই একটা সাদা কালো ছবি চক্ষু গোচর হয়। ছবিতে দুজন কিশোরী মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা অবনী শেখ অনায়াসে বুঝতে পারে মেহরিমা। মায়ের পাশের মেয়েটার চেহারাটা অবনী শেখ আর শাহিন শেখের সাথে অনেকাংশে মিলে যায়। মেহরিমা ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। হঠাৎ করে নিচের একমাত্র খালামুনি অতসী শেখের কথা মাথায় আসে মেহরিমার। কিন্তু মা যে বলেছিল খালামুনির কোনো ছবি নেই নিজের কাছে। অনেক বছর আগে মারা গেছে অতসী শেখ, কিন্তু কিভাবে মারা গেছে সেটা মেহরিমার অজানা। এই বিষয়ে কথা তুলতেই অবনী শেখ সুকৌশলে এড়িয়ে যায় বিষয়টা। কিরে, কি করছিস ওখানে? এত সময় লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ, আসছি মা। মেহরিমা বক্সের সাথে ছবিটাও নিয়ে আসে। অবনী শেখের সামনে ছবিটা মেলে ধরে। এটা খালামণি মা? অবনী শেখ অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে ব্যথিত হয়ে ওঠে হৃদয়টা। হ্যাঁ। স্লান কণ্ঠস্বর অবনী শেখের। জলিল শেখ নীরস চাহনি দিয়ে ছবিটার দিকে তাকিয়ে আছেন। অবনী শেখের ব্যথিত মুখমণ্ডল দেখতেই মেহরিমার মনটা খারাপ হয়ে যায়। তবুও সেই প্রতিবারের মতোই পুরনো কথা তোলে। আজ যেন জানার পণ করেছে। মা, খালামণি কিভাবে মারা গেছিল? তুমি এই কথাটা কেন লুকিয়ে রেখেছো আমাদের থেকে? আর এই ছবি কোথা থেকে আসলো? তুমি না বলেছিলে খালামণির কোনো ছবি নেই তোমার কাছে? কথাটা শুনতে অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, সময় হলে সব জানতে পারবি। তোকে সত্য খুঁজে বের করতে হবে না, সত্যই তোকে খুঁজে বের করে নেবে। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখিস কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য। তোর অস্তিত্ব যাদের সাথে মিশেছে তারা প্রতারক। মা, আমি কখনো কারোর ক্ষতির কারণ হব না তো? তুই আমার প্রিন্সেস, আমার বাগানের নিজের হাতে গড়ে তোলা সবচেয়ে আকর্ষণীয় গোলাপ হচ্ছে তুই। ঘ্রাণবিহীন অথচ সৌন্দর্যের রানী। তোকে ভালোবাসলে তুই তার হৃদয়ে সুঘ্রাণ ছড়ানোর ক্ষমতা রাখিস। আর যে তোকে আঘাত করার ইচ্ছা পোষণ করে, তোর কাটার আঘাতে সে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যায়। মা, আমি গোলক ধাঁধায় আটকে গেছি। এই চৌধুরী বাড়ির কিছু একটা ঠিক নেই। আমার মনে হয় এই বাড়ির ইট পাথরগুলো আমাকে ডেকে বলে তুই রহস্যের বেড়াজালে আটকে গেছিস মেহরিমা। এর থেকে তোর মুক্তি নেই। মেহরিমার কথার পরিপ্রেক্ষিতে অবনী শেখ মুচকি হাসেন। রহস্যের বেড়াজালে আটকে পড়েছিস। সময় হলে গোলক ধাঁধা নিজে থেকে খুলে যাবে। হৃদিত বাবা একা রুমে আছে, এই বক্সটা নিয়ে রুমে যা, ওকে পরিয়ে দিতে বলিস। মেহরিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবিটার বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে আসে। মেহরিমা রুম থেকে বেরিয়ে যেতে অবনী শেখ ফুপিয়ে কেঁদে ওঠে। জলিল শেখ নিচের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন প্রিয় অর্ধাঙ্গিনীকে। অবনী শেখের বলা প্রতিটা কথা মেহরিমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মায়ের বলা কথাগুলোর সাথে কোনোভাবে কি চৌধুরী বাড়ির যোগসূত্র আছে? নিচের মনে হাজারো প্রশ্ন নিয়ে রুমে প্রবেশ করে মেহরিমা। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট মৃদু আলোয় চলছে। রুমের মধ্যে শুনশান নীরবতা। দক্ষিণের জানালা দিয়ে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস ক্ষণে ক্ষণে প্রবেশ করছে রুমের মধ্যে। বেলকনি থেকে গানের আওয়াজ ভেসে আসতে মেহরিমা মুচকি হেসে সেদিকে পা বাড়ায়। এক ডুব দিয়ে সুবিশাল অম্বরে গোল থালার মতো বড় রূপালী চন্দ্র দেখা দিয়েছে।
নিচের আলোয় ধরণী আলোকিত করে গৌরবে বুক ফুলিয়ে অম্বরে নিচেই উপস্থিতি জানান দিচ্ছে চন্দ্রমা। হৃদিত বেলকনিতে চেয়ারে বসে এক ধ্যানে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। সুন্দরী চন্দ্রমা, যতই নিজের রূপ দেখিয়ে আমায় বশ করতে চাও না কেন, আমি ধরা দিচ্ছি না। আমার ব্যক্তিগত চাঁদের সৌন্দর্যের কাছে তুমি কিচ্ছু না। ওর স্নিগ্ধ নিষ্পাপ মুখের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। আমার উপরে রাগ করলে সুন্দরী চন্দ্রমা? পরক্ষণেই গেয়ে ওঠে, আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। মেহরিমা স্লথ পায়ে এগিয়ে আসে, হৃদিতের ঠিক পেছনে দাঁড়ায়। মেহরিমার উপস্থিতি অনুভব করতেই হৃদিতের ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। সামনে আয়। মেহরিমা গুটি গুটি পায়ে হেঁটে হৃদিতের সামনে যেয়ে দাঁড়ায়। রিনরিনি কণ্ঠে বলে, আমার উপস্থিতি কিভাবে বুঝতে পারলেন? নিজের সত্তার উপস্থিতি যদি বুঝতে না পারি তাহলে আর কেমন ভালোবাসলাম তোরে। আপনার গানটা খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দের একটা গান। আমার জামাই পুরাই একটা রাজপুত্তর, কত গুণ তার। অ্যাগেইন। হৃদিতের কথায় মেহরিমা আলা ভোলা হাসি দেয়। মানে আমি ইচ্ছে করে শুনিনি তো, এখানে আসতে আসতে শুনে ফেলেছি। এটা আমার কানের দোষ। হৃদিত মেহরিমার হাত ধরে হ্যাচকা টান মেরে নিচের কোলের উপর বসিয়ে নেয়। আলতো হাতে কাঁধের উপর থেকে চুল সরিয়ে দেয়। হৃদিতের স্পর্শে মেহরিমা কেঁপে ওঠে। কাঁপছিস কেন? মেহরিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসায় মেহরিমাকে ভরিয়ে দিতে থাকে। মেহরিমা যেন সুখের অনুভূতির জোয়ারে ভেসে যায়। কয়েক মিনিট পেরোতেই মেহরিমা তড়িৎ গতিতে পেছনে ঘুরে হৃদিতের অধৈর্যরা নিচের অধর দিয়ে চেপে ধরে। সেকেন্ডের ব্যবধানে নিচেকে শূন্যে অনুভব করে মেহরিমা। দুজন নরনারীর উষ্ণ শ্বাস প্রশ্বাসে ক্রমশ ভারী হয়ে ওঠে বদ্ধ ঘরের চারপাশ। লজ্জায় মেঘের আড়ালে নিচের মুখ লুকায় সুন্দরী চন্দ্রিমা। লজ্জায় নাকি মেহরিমার উপর হিংসায়? হৃদিতের ভালোবাসা পাগলামিতে আরো একটা সুন্দর রচনী পার করে মেহরিমা। মায়ের দেওয়া বক্সটা অযত্নেই পড়ে থাকে বিছানার এক কোনায়। ইতিমধ্যেই কেটে গেছে 5 দিন। মেহরিমা আর হৃদিত আজ চৌধুরী বাড়িতে এসেছে। এই বাড়িতে পা রাখতেই মেহরিমা নতুন চমক পেয়েছে। চৌধুরী বাড়ির মেয়ে অর্থাৎ হৃদিতের একমাত্র ফুপিমণি আয়রা চৌধুরী আমেরিকা থেকে পুরো পরিবার নিয়ে স্বয়ং উপস্থিত হয়েছেন চৌধুরী বাড়িতে। ওনারা গতকাল রাতেই এসেছেন, অথচ মেহরিমা এইসবের কিছুই জানে না। আয়রা চৌধুরীর সাথে পরিচিত হয়ে মেহরিমার বেশ ভালো লেগেছে। খুবই হাস্যোজ্জ্বল নিঃস্ব প্রকৃতির মানুষ তিনি। তবে ওনার 2 মেয়ে অলিভিয়া অ্যামেলিয়াকে মেহরিমার একটুও ভালো লাগেনি। মানুষ হিসেবে অতিরিক্ত অহংকারী আর পোশাকের অবস্থা নাজেহাল। হৃদিত এসবে নির্বিকার রয়েছে, চোখ তুলে একবারও তাকায়নি ওনাদের দিকে। আর কথা বলা তো দূরের বিষয়। সময় রাত 10টা। সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে। হৃদিতের একপাশে মেহরিমা বসেছে, অপর পাশের চেয়ারটা খালি পড়ে আছে ত্রিধার জন্য। বেচারি লজ্জায় আজ সারাদিন হৃদিতের মুখোমুখি হয়নি। যেই মেয়ে সবার আগে খাবার টেবিলে উপস্থিত থাকে আর আজ তার কোনো খবরই নেই। আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী দ্রুত হাতে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রেয়া চৌধুরীও ওনাদের কাছে টুকটাক সাহায্য করছেন। আমার মেয়েটার হঠাৎ করে কি যে হলো, আজ সকাল থেকে কেমন ঘরকুনো হয়ে গিয়েছে। সারাদিন একটা বারের জন্য ঘর থেকে বের হয়নি। ও মেহুমা, একটু কষ্ট করে তিদুকে ডেকে এনে দিবে গো। আয়েশা চৌধুরীর কথায় মেহরিমা মুচকি হেসে বলে, এভাবে বলছেন কেন মেজমা? আমি এক্ষুনি যাচ্ছি। মেহেরিমা ত্রিধাকে ডাকতে চলে যায়। হাঁটার ধপধপ শব্দে কর্ণগোচর হতেই সবাই সিঁড়ির দিকে তাকায়। অলিভিয়া আর অ্যামেলিয়া দোতলা থেকে নামছে। 2 বোনের পরনে ছোট্ট একটা টপস, যেটা উচ্চতায় হাঁটুর অনেকটা উপরে। ফর্সা কাঁধ পা সবটাই উন্মুক্ত। আরিফ চৌধুরী আজাদ চৌধুরী দ্রুত নিজেদের চোখ সরিয়ে নামিয়ে নেন। হৃদিতের দৃষ্টি নিচের ফোনে স্থির।
অলিভিয়া অ্যামেলিয়া এসে কোনো অনুমতি ছাড়াই হৃদিতের দুপাশের চেয়ারে দুজনে বসে পড়ে। হৃদিত ফোন থেকে দৃষ্টি সরিয়ে আয়রা চৌধুরীর দিকে দৃষ্টিপাত করে। বিদায় হচ্ছেন কবে? হৃদিতের এহেন কথায় উপস্থিত সবার চক্ষু ছানা বড়া হয়ে যায়। গোল গোল চোখ করে অবিশ্বাস্য চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। আয়রা চৌধুরী মলিন হাসেন। মাত্রই গতকাল আসলাম বাবা। এবারে অনেক দিনের জন্য এসেছি। পুরো শীত কাটিয়ে তারপর যাব। বহু বছর গ্রামের শীতের পরিবেশ উপভোগ করা হয়নি। হৃদিতের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। শীত কাটাতে এসেছেন? খুব ভালো। আমি ভেবেছিলাম বোধহয় আগের বারের মতোই ভাই বউকে নিজের সঙ্গী বানিয়ে ভাইয়ের মাথা চিবোতে এসেছেন। শেষ কথাটা শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে। শ্রেয়া চৌধুরী দৃষ্টি নামিয়ে নেন। কিছুক্ষণ থেমে আবারও বলে, তবু একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমার বউ কিন্তু সুবিধার না। সাবধানে থাকবেন, নিজের সব সঙ্গীদেরও সাবধানে রাখবেন। মেহরিমা আপনাদের মতো মানুষকে ঘৃণা করে। হৃদিত, গর্জে ওঠেন আরিফ চৌধুরী। নিজের একমাত্র আদরের বোনকে অপমান করছে কিনা। উপস্থিত ছোট বড় সবার সামনে এমন কঠিন অপমানে ফুপিয়ে ওঠেন আয়রা চৌধুরী। আয়রা চৌধুরীর হাজবেন্ড আব্রাহাম তালুকদার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদিতের দিকে। হৃদিত সেদিকে পাত্তাই দিল না। ভাবটা এমন সে কিছুই হয়নি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আর এই যে তোরা দুজন, একটা কথা কান খুলে শুনে রাখ। নেক্সট টাইম যদি আমার আশেপাশেও তোদের দুজনকে দেখেছি, তাহলে পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। মাইন্ড ইট। হৃদিতের কণ্ঠে কিছু একটা ছিল। অলিভিয়া অ্যামেলিয়া ভয়ে জড়সড় হয়ে তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হৃদিত দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। আরিফ চৌধুরী উচ্চস্বরে বলে ওঠেন, নিজেকে তুমি কি মনে করো? হৃদিতের চরণযুগল থেমে যায়। পেছনে ঘুরে তাকায়। প্যান্টের পকেটে দু হাত গুছে আয়েশি ভঙ্গিতে দেওয়ালে হেলান দিয়ে সিঁড়িতে দাঁড়ায়। আপাতত নিজেকে কিছু মনে করছি না। তোমার ব্যবহার দিনের পর দিন পশুর মতো হয়ে যাচ্ছে। আপনারই তো রক্ত বইছে আমার শরীরে। হৃদিতের খাপছাড়া জবাবে আরিফ চৌধুরীর রাগ তীর তীর করে বেড়ে যায়। উনি আবারও গর্জে ওঠেন, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। তোমাকে এমন শিক্ষা দিয়ে বড় করিনি আমি। এ কেমন ব্যবহার তোমার? আমাদের সাথে যেটা করো সেটা মেনে নিয়েছি, কিন্তু তোমার একমাত্র ফুপিমণির সাথে কিভাবে এই জঘন্য ব্যবহার করো? আপনার মতোই হয়েছি আমি। আর আপনার চোখের সামনে কে থাকতে চাই? আমার পিছনে পড়ে আপনি নিজেই এখানে এসেছেন। ভুলে কেন যাচ্ছেন যে যেমন ব্যবহারের যোগ্য তার সাথে তো আমি তেমন ব্যবহারই করব। সবসময় নেই গম্ভীর কণ্ঠস্বর হৃদিতের। ছেলের একরোখামিতে আরিফ চৌধুরী রীতিমতো রাগে কাঁপছেন। আজাদ চৌধুরী এগিয়ে আসেন। ভাইজান, শান্ত হন। শ্রেয়া চৌধুরী এগিয়ে এসে এক গ্লাস পানি দেন। রাগান্বিত আরিফ চৌধুরীর সাথে কথা বলার মতো সাহস উনার নেই। আরিফ চৌধুরী এক ঠোকেই সবটা শেষ করেন। আপনাদের নাটক শেষ। আমি কি যেতে পারি? ছোট মা আমার আর মেহেরিমার খাবার রুমে পাঠিয়ে দেবেন। আমার কথা শেষ হয়নি এখনো। হৃদিতের কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আরিফ চৌধুরী বলেন, তোমার লজ্জা করে না? ওই বাড়ির মেয়েকে তুমি কিভাবে বিয়ে করলে? তুমি তো সবটা জানতে হৃদিত। কেন এই ধ্বংসের খেলায় নামলে? আমাকে আর কত শাস্তি দেবে? শেষের দিকে ওনার কণ্ঠে অসহায়ত্ব ফুটে ওঠে। যেভাবে আপনার ভাই বিয়ে করেছিল সেভাবেই করেছি। আপনাদের ভুলের শাস্তি আমি কেন পেতে যাব? ভালোবাসি আমি মেহেরিমাকে। আর আপনার শাস্তি, সেটা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। অতীত পুনরাবৃত্ত করতে চাইছো? মেহেরিমার গায়ে একটা আঁচড় দেওয়ার আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। সবাই কি নিজের আর নিজের ভাইয়ের মতো কেন ভাবেন বলুন তো? সবাই কি আপনার মতো বিশ্বাসঘাতক কাপুরুষ নাকি? এ দফায় দমে যান আরিফ চৌধুরী। সব রাগ এবার গিয়ে পড়ে শ্রেয়া চৌধুরীর উপরে। শ্রেয়া চৌধুরীর দিকে অগ্নি দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাড়ির বাইরে চলে যান। শ্রেয়া চৌধুরী শব্দ করে কেঁদে ওঠেন। বাড়ির সকলে হতভম্ব হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না। হৃদের দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরতেই মেহরিমার ভেজা চক্ষু যুগল, রক্তিম মুখমণ্ডল চক্ষু গোচর হয়। আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে মেহরিমা ওখান থেকে এক দৌড়ে ছাদে চলে যায়।
এতক্ষণ ধরে কথোপকথনের সবটাই শুনেছে অবনী শেখ। মেহরিমা তখন ত্রিধাকে ডেকে নিয়ে আসার সময় পথে মধ্যে অবনী শেখ কল দেন। মেহরিমা রিসিভ করে কথা বলতে শুরু করে। হঠাৎ আরিফ চৌধুরীর চিৎকার শুনে ওরা দুজন দ্রুত পায়ে দোতলার সিঁড়ির নিকট এসে দাঁড়ায়। তাড়াহুড়োতে কলটা কাটতে ভুলে যায়। অবনী শেখের অধরে বাঁকা হাসি, ধীর কণ্ঠে আওড়ায়, সময় সব কিছু দ্বিগুণ রূপে ফিরিয়ে দেয়। প্রকৃতির বিচার বড় কঠিন। মেহরিমা পেছন পেছন হৃদিত দৌড়ে ছাদে আসে। চৌধুরী বাড়ির ছাদটা অপরূপ সৌন্দর্যে মরানো। ছাদের অর্ধেক জায়গা জুড়ে ছাদ বাগান করা, যেখানে আছে নাম না জানা শত শত দেশি বিদেশি ফুলের চাঁদ। চাঁদের আলোয় চারিপাশ ঝলমল করছে। ছাদে পা রাখতে একটা ঠান্ডা দমকা হাওয়া বয়ে যায়। মেহরিমার ক্ষীণ তনু মন শিরশির করে ওঠে। নাসারন্ধ্রে ভেসে আসে শিউলি, বেলি ফুলের সুবাস। মেহরিমা বড় একটা শ্বাস নিয়ে ফ্লট পায়ে সামনে এগিয়ে যায়। একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। চোখ চলে দূরে, বহু দূরে। গ্রামের ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা সব মিলিয়ে দেখতে বেশ ভালো লাগছে মেহরিমার। চাঁদের আলোয় সবকিছু বড়ই মনোরম লাগছে। কিছুক্ষণ আগের মনের ব্যথাটা কিছুটা কমে আসে। প্রকৃতি প্রেমীদের কাছে প্রকৃতিই যেন শান্তির নীড়। তাই তো কয়েক মিনিটের ব্যবধানেই মেহরিমার অসহনীয় বুক ব্যথাটা গিলে নিল প্রকৃতি। হৃদিত এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে মেহরিমাকে। উন্মুক্ত স্কন্ধে থুতুনি রাখে। কিছুক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে। একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে ব্যস্ত। হঠাৎ মেহরিমার চোখে চলে উঠে অগ্নিশিখা। নীরবতা ভেঙে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, অতীতে চৌধুরী পরিবারের সাথে শেখ পরিবারের কি ঘটেছিল? একে অপরের প্রতি এত ভয়, সংকোচ, ঘৃণা কেন? কিসের ধ্বংস খেলায় নেমেছেন সবাই? আপনাদের খেলায় আমাকে কেন দাবার গুটি বানালেন? অম্বরে কালো মেঘের ভেলা ছুটে চলেছে এদিকে ওদিকে। মেঘের আড়ালে নিচের সুন্দর মুখখানা লুকিয়েছে শশী। বইছে বৈরী পবন। সুবিশাল অম্বরে নিচের উপস্থিতি জানান দিতে ক্ষণে ক্ষণে ডেকে চলেছে কাদম্বিনীর দল। চারিদিকে খুটখুটে অন্ধকার। থেকে থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। শীতের কুয়াশা মাখা রাত। আশেপাশে সবটা কুয়াশায় আচ্ছন্ন। ছাদে দোলনায় বসে আছে মেহরিমা। ধ্যান জ্ঞান কোথায় পড়ে আছে বোঝা মুশকিল। মেহরিমার দৃষ্টি চেয়ে থেমেছে চৌধুরী বাড়ির ডান পাশের জঙ্গলে, যেথায় মনের আনন্দে ছুটে চলেছে এক ঝাঁক জোনাকি। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদিত, দৃষ্টি অ্যানাবেলার মুখমণ্ডলে। তখন মেহরিমার প্রশ্নে কোনো জবাব দেয়নি হৃদিত। মেহরিমার হাত ধরে নিয়ে এসে দোলনায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। আর কোনো টু শব্দ করেনি। মেহরিমাও আগ বাড়িয়ে কথা বলেনি। এভাবে নীরবতায় কেটেছে বেশ কিছুক্ষণ। আমায় বিশ্বাস করিস? মেহরিমার ধ্যান ভাঙে, হৃদিতের মুখের দিকে দৃষ্টিপাত করে, সময় নিয়ে জবাব দেয়, নিজের থেকেও বেশি। তাহলে আমার উপর ভরসা রাখ। খুব শীঘ্রই সবটা ঠিক হয়ে যাবে। আমাদেরও সুন্দর একটা সংসার হবে। আচ্ছা, রাখলাম ভরসা। তুই সবচেয়ে বেশি কাদের ঘৃণা করিস? বিশ্বাসঘাতক পাপীদের। যদি আমিও তাদের মধ্যে একজন হয়ে থাকি? মেহরিমা চুপ হয়ে যায়। আবারও নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিপাশ। আকাশ তীরে আলোর ঝলকানি রেখা ফুটে ওঠে। মেহরিমা আঁখি যুগল বন্ধ করে নেয়। সেভাবেই মৃদু কণ্ঠে উত্তর দেয়, আমার কাছে সব পাপীরা সমান। যদি কখনো আমাকে তোর পাপী মনে হয়, ডিরেক্ট বুকে ছুরি চালিয়ে দিবি। কখনো বিচ্ছেদ চাইবি না। বিচ্ছেদের যন্ত্রণা আমি সইতে পারবো না। তোর হাতে মরতে সদা প্রস্তুত আমি। তবুও একান্ত তোর হয়েই মরতে চাই। পাপীকে একেবারেই মেরে ফেলাতে কোনো শান্তি নেই। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিট রোজ নিয়ম করে মারাতে আলাদা প্রশান্তি আছে। হৃদিতের হৃদয় কিছু সময়ের জন্য থমকায়। অবিশ্বাস্য চাহনি দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে থাকে। এই মেহরিমা তো হৃদিতের মেহরিমা না, সম্পূর্ণ ভিন্ন এক মেহরিমা। মেহরিমা মুচকি হাসে। আপনি তো আর বিশ্বাসঘাতক পাপী নন। আপনি আমার ভালোবাসার পবিত্র একজন মানুষ। আপনার ভালোবাসায় আমি মুগ্ধ হই প্রতিক্ষণ। আপনার ভালোবাসা আমার হৃদয়ে ছড়ায় ফুলের সুবাস। আল্লাহর দেয়া সেরা উপহার আপনি। আমার দ্বারা কখনো কোনো ভুল হলে
একবার সুযোগ দিস, যেভাবেই হোক নিজের করে রেখে দিস। জীবন তো একটাই, পুনর্জন্ম তো আর হবে না। তোকে আবার নিজের করে পাওয়ার জন্য, তোকে দু চোখ ভরে দেখার জন্য